আসসালামু আলাইকুম। নারীর স্বনির্ভরতা প্রশিক্ষণ কর্মসূচি এবং জয়িতা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত গহনা প্রশিক্ষণে আমি রিমা খাতুন আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আমাকে শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। আচ্ছা, ফাতেমা আপু লিখেছে, জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমাদের প্রথম ক্লাসের বিষয় নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গেছেন, যেহেতু আমি রুটিন দিয়ে দিয়েছি। আগে থেকে আমি রুটিনটা এই জন্যই দেই যাতে করে আপনারা রুটিনটা ফলো করে আপনাদের ক্লাসটা করতে পারেন। আচ্ছা, তো যেহেতু প্রথম ক্লাস, আজকের ক্লাসটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা পার্টে থাকবে আমাদের পরিচয় পরিচিতি, আর একটা পার্টে থাকবে আমাদের গহনা নিয়ে, গহনার বিষয়ক কিছু কথাবার্তা বা কিছু দরকারি তথ্য, যেগুলো আমরা সেকেন্ড পার্টে দেখব। প্রথম পার্টে থাকবে আমাদের একদমই নিজেদের পরিচয় পরিচিতি, মানে যে কোনো একটা প্রতিষ্ঠান বলেন বা যেকোনো একটা কি বলবো, একটা কলেজ, ভার্সিটি, স্কুল যেখানেই বলেন না কেন, প্রথম দিনই কি হয়? প্রথম দিনই হয় হচ্ছে পরিচয় পরিচিতি। দেখবেন, আমরা খেয়াল করে দেখবেন, ছোটবেলায় যখন আমরা প্রথম দিন স্কুলে গিয়েছিলাম বা প্রথম দিন কলেজে গিয়েছিলাম, তখন কিন্তু আমাদের স্যাররা, আমাদের ম্যাডামরা আমাদের সবার আগে আমাদের পরিচয় জানতে চেয়েছে, যে আমার নাম কি, আমি কোথা থেকে এসেছি, এইগুলো, তাই না? তো আজকেও তাই, আমরা সবার প্রথমে আমাদের পরিচয়টা জানবো এবং কি কি জানবো সেটা আমি বলছি, যে আমি আমি আমার নিজের নাম, আমি কোথা থেকে যুক্ত হয়েছি, পাশাপাশি আমি এখন কি করছি। যেমন আমি আমারটা বলছি, যে আমি রিমা খাতুন, আমি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথ শিশু পুনর্বাসন কার্যক্রমে শিক্ষক হিসাবে আছি, পাশাপাশি সেট এবং জয়িতা ফাউন্ডেশনে গহনা প্রশিক্ষক হিসেবে আছি, এবং আমি রাজশাহীর মেয়ে। তো এইভাবে আপনারা জাস্ট ৩টা লাইন বললেই চলবে, বেশি না। হ্যাঁ? তো আমরা একটু দেখি। আরিফা আপু নাটোর থেকে। আচ্ছা, আচ্ছা, রাজশাহী নাটোর কিন্তু একদমই কাছাকাছি, তাই না? নাটোর থেকে বলছে আরিফা আপু, আরিফা আওয়াল নাটোর থেকে। আমরা সবাই একটু বলবো। কেন বলবো? কারণ আমরা একটা মাস সবাই একসঙ্গে থাকবো। তো এই ১ মাস যেহেতু সবাই একসঙ্গে থাকবো, এমনও হতে পারে যে আমরা একই এলাকার, হয়তোবা চিনি না কেউ কাউকে, কিন্তু যখনই আমরা পরিচয় দিব তখন কিন্তু জানতে পারবো যে আসলে আমার এই, আপনার তো উনি ক্লাসমেট হচ্ছে, তাই না? আমার এই ক্লাসমেট বা আমার সহকর্মী, সে আসলে আমার আশেপাশে থাকে নাকি দূরে থাকে। এই দেখেন, আরো একজন নাটোর থেকে পাওয়া গেছে, আশা খান। এবং এখন দেখেন, আশা খান আর হচ্ছে আরিফা আপু নাটোরের ২ জন। তারপর আছে নুসরাত জাহান। নুসরাত জাহান আপু আছে ঢাকা থেকে। নেত্রকোনা থেকে আছে আপু। দিলরুবা আপু আছে নেত্রকোনা থেকে। বগুড়া থেকে আপু আছে। তারপর হচ্ছে গিয়ে জয়পুরহাট থেকে ২ জন, ময়মনসিংহ থেকে, চট্টগ্রাম থেকে, নেত্রকোনা আরো একজন পাওয়া গেল, ফরিদপুর থেকে একজন, ঢাকা থেকে, ঝিনাইদহ থেকে একজন আছে। দেখছেন? আমরা কিন্তু যদি না জানতে চাইতাম যে আপনি আসলে কোথা থেকে আছেন, তাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না। মিরপুর থেকে একজন আপু আছেন, আমি মাদারীপুর থেকে একজন আছেন, মেম আমি পোমা ঢাকা থেকে, আমি মিরপুর ১০-এ থাকি। আচ্ছা, প্রমা আপু আছেন। দেলোয়ারা সাইদা রাজশাহী থেকে, একদম আপু রাজশাহীর কোথায় আপনার বাসা? আমি কিন্তু রাজশাহীর। আসমিনা পাপড়ি আপু মুন্সিগঞ্জ থেকে। এই দেখেন, ময়মনসিংহের আরো একজন পাওয়া গেল, চাঁদপুরের পাওয়া গেল, মারুফা জাহান সিরাজগঞ্জ থেকে, খালিশপুর খুলনা থেকে একজনকে পাওয়া গেল। এই যে দেলোয়ারা সাইদা আপু কি একবার লিখলেন রাজশাহী থেকে, নাকি রাজশাহীর ২ জন পাওয়া গেল? হ্যাঁ, আপুই লিখেছেন। আমি ইফাত বেনিন পিয়াল, রাজশাহীর মেয়ে। এই যে আরো একজন রাজশাহী থেকে পেয়েছি,
টঙ্গী থেকে মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। আচ্ছা আপু, খুবই ভালো আপু। আমি মুন্সিগঞ্জ থেকে, মারিয়া আপু মুন্সিগঞ্জ থেকে। আচ্ছা, আমি একটু সরি বলে নিচ্ছি, আসলে মূলত আমার একটু গলায় প্রবলেম হওয়াতে আমি একটু আস্তে আস্তে কথা বলছি। যদি শুনতে আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে একটু জানাবেন প্লিজ। আমার গলায় কিন্তু একটু প্রবলেম আছে, ইদানিং দেখা দিয়েছে, তো আমি একটু ট্রিটমেন্টের মধ্যে আছি। একটু বলে নিলাম। শিরোলে, আচ্ছা দেলোয়ারা আপু, আপনি শিরোলের কোন পাশে আপনার বাসা? শিরোলে তো আমার বন্ধুর বাসা, আমার এক বান্ধবীর বাসা, কলি আহমেদ, ওর বাসা হচ্ছে ওইখানে। তারপরে শিরোলে হচ্ছে আপনার ওই যে একটা আয়রনের একটা দোকান আছে, নামটা ভুলে গেছি, কাবুল, মেবি কাবুল হবে। এদেরকে মনে হয় চিনতে পারেন আপনি, যেহেতু শিরোলের বলতেছেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, আমি সোনিয়া পারভিন নড়াইল থেকে। নো প্রবলেম, আমি জান্নাতুল ফেরদৌস, আমি ঢাকা থেকে, ফরিদপুর থেকে। আচ্ছা, ঠিক আছে। তো তার মানে আমরা মোটামুটি দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে আজকে সবাই এক জায়গায় হয়েছি একটা প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়ানো বা নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য নিশ্চয়ই। তো সেই লক্ষ্য নিয়েই আমরা আজকে আগাবো। সাতক্ষীরা থেকে আছে মেরিনা হাফসা মুক্তি আপু। ওয়াও, সাতক্ষীরা কিন্তু অনেক দূরে। তো আমাদের প্রথম পার্টটা কিন্তু মোটামুটি ক্লোজ। আমিও পরিচয় দিয়েছি, আপনারাও দিয়েছেন। আমরা জানতে পারলাম আমরা একই এলাকার অনেকেই আছি। আপু, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আপনি আপনার সুবিধা মতো কথা বললে আমরা শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ আরিফা আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো মূলত আমি এত আস্তে কথা বলি না, আমি আরো দ্রুত কথা বলি এবং আমি অনেক হাসাহাসি করি, কিন্তু যেহেতু আমার এগুলো করলে প্রবলেম হয়, কাশি হয়, সেজন্য একটু স্টপ রেখেছি। আচ্ছা, আচ্ছা, স্টেশনের কাছে। ও আচ্ছা, শিরো, আচ্ছা শিরোইল কলোনি একটা আছে, আবার শিরোইল স্কুল একটা আছে। আচ্ছা আপু, অসুবিধা নাই, আপনার সাথে পরে কথা হবে। এখনো তো 1 মাস আমরা একসাথে আছি, তাই না? অসুবিধা নাই। তো চলেন আমরা সেকেন্ড পার্টে চলে যাই। আমাদের প্রথম পার্ট কমপ্লিট, আমরা পরিচিতি আমাদের পর্ব হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে হচ্ছে গিয়ে একটা আপনাদের জন্য একটা প্রশ্ন আমি ছুড়ে দিব। আমি জানি আপনারা সবাই এটা পারবেন। সেটা হচ্ছে, যেহেতু আমরা গয়না শিখতে এসেছি, তাহলে আমরা আশা করছি যে আমাদের মধ্যে থেকে যারা আমরা শিখছি, আমরা বেশিরভাগই উদ্যোক্তা হব, অথবা একসময় ট্রেনার হব, অথবা একসময় আমার নিজের একটা আউটলেট থাকবে, অথবা আমি কোনো একটা প্রতিষ্ঠানে ট্রেনিং করাবো। তো সেক্ষেত্রে আমার এই সংজ্ঞাটা জানা দরকার। সেটা কি? গহনা আসলে কাকে বলে? একদমই প্রেশার দিবেন না, নিজের ভাষায় নিজের মাথায় যা আসে সেটা জাস্ট এক লাইনে লিখবেন। গহনা বলতে আসলে আপনি কি বোঝেন, বা গহনা আসলে কাকে বলে, এটা আমাদের জানতে হবে। কারণ যেহেতু আমরা গহনা প্রশিক্ষণ নিতে আসছি, প্রশিক্ষণের প্রথম শর্তই ছিল যে গহনা সম্পর্কে আসলে আমরা জানি কিনা। হ্যাঁ, যেমন আমার কাছে সংজ্ঞাটা একরকম হবে, আপনার কাছে একরকম হবে, সিথি আপুর কাছে একরকম হবে, মারিয়া আপুর কাছে আর এক রকম হবে। আমরা কিন্তু এক একজন এক এক রকম করে বলবো, এবং সবারটা মিলিয়েই কিন্তু আমরা একটা সুন্দর সংজ্ঞা পাবো। আচ্ছা, তৃপ্তি আপু বলেছে নারীর সৌন্দর্য, একদমই শর্টকাটে আপু সুন্দর করে বলে দিয়েছে নারীর সৌন্দর্য। খুবই সুন্দর হয়েছে আপুর উত্তরটা। গহনা হচ্ছে নারীর সৌন্দর্য বর্ধনের জিনিস, মারিয়া আপু বলেছে। মাসুমা আপু বলেছে আমি, আচ্ছা কিন্দুয়া থেকে। ফাতেমা আপু বলেছে সাজসজ্জার সরঞ্জাম। ঠিক আছে, আপনারা যে যে সংজ্ঞা দিচ্ছেন সবার সংজ্ঞাই কিন্তু ঠিক আছে, এমন না যে মারিয়া আপুরটা হয়েছে ফাতেমা আপুরটি হয়নি, তা কিন্তু না। গহনা এক প্রকার অলংকার, এটাও হবে। নারীর সৌন্দর্য, সৌন্দর্য করে তোলে অলংকার, নারীকে সুন্দর করে তোলে আর কি। গহনা নারীর সৌন্দর্য প্রকাশের মাধ্যম, নারীর সৌন্দর্য বা নিজেকে সুন্দরভাবে সাজানোর জিনিস। তাই 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 বা আপু লিখছেন। আনদিজা আপু, আপনার নাম কি আনজিদা, সরি, আনজিদা। নারীর সৌন্দর্য ফুটিয়ে তোলার উপকরণ হলো গয়না। বাহ,
আপনারা তো অনেক সুন্দর সুন্দর সংজ্ঞা জানেন। আচ্ছা, সবার সংজ্ঞায় একদমই রাইট, মানে একদমই সঠিক। শুধু একটা জিনিস আমাদের একটু মিসিং আছে, শুধু নারী না, নারী পুরুষ। কারণ বাংলাদেশে হয়তো পুরুষের জন্য অলংকার নিষিদ্ধ, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পুরুষরাও কিন্তু অলংকার পরে। তো আপনি যদি অ্যাজ এ গহনার প্রশিক্ষণ, বা আপনি যদি গহনা কাকে বলে বলতে চান, আপনাকে নারী পুরুষ অ্যাড করলে ভালো হয়। নারী পুরুষ কথাটা অ্যাড করতে হবে। কারণ আমরা অনেক সময় দেখি আমাদের বাইরের দেশের পুরুষ ভাইয়েরা কিন্তু নাকের ফুল পরে, গলায় মালা পরে, চুড়ি পরে, হ্যাঁ, আমাদের দেশে না, বাইরের দেশে। তার মানে নারী পুরুষের সৌন্দর্য বর্ধন করে, সেটাই হচ্ছে গহনা, আমরা এটাও বলতে পারি। বাহ, মাসু মহু মুহুসিনাত, আচ্ছা মহসিনাত মেহের তানহা আপু, এত কঠিন নাম। সহজই নাম, হয়তো প্রথম দিন পড়ছি এই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। নারীর সৌন্দর্যের অলংকার, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে সবাইকে, যারা এত সুন্দর সুন্দর সংজ্ঞা দিয়েছেন। এবার আমাদের প্রথম পার্ট শেষ, এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে প্রথমে আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এই যে আমরা গহনা তৈরি করা শিখতে এসেছি। আচ্ছা, এর ফাঁকে আমি একটু দুইটা রুলস বলে নিচ্ছি। যারা লাইভ দেখবে, যারা লাইভে থাকবে, যারা লাইভ দেখবে এবং লাইভে থাকবে, শুধুমাত্র তারাই কিন্তু সার্টিফিকেট পাবে। আপনারা খেয়াল করলে দেখবেন আপনাদের এখানে 52 জনের মতো শিক্ষার্থী আছেন, কিন্তু এখান থেকে মাত্র সার্টিফিকেট পাবেন 30 জন। তার মানে 25 জনের মতোই বাদ হয়ে যাবে। কারা বাদ হয়ে যাবে? যারা নিয়মিত ক্লাসটা করবে না। আপনাদের একটা ব্যবহারিক ক্লাস আছে, যেমন আমি আজকে মনে করেন যে আপনাদেরকে কথার কথা আয়না বানানো শিখালাম। আজকে আমি আয়না বানানো শিখালাম, কালকে আমি মনে করেন যে একটা মালা, যে কোনো একটা মালা বানানো শিখালাম। দেন তৃতীয় দিন এই দুইটা ক্লাস নিয়ে একটা ব্যবহারিক ক্লাস হবে, যে ক্লাসে আপনাকে এই দুইটা ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাস হাতে কলমে ওই জুমে করে দেখাতে হবে যে আসলেই আপনি বুঝেছেন কিনা। লাইভে আপনার সাথে আমিও থাকবো এবং আমি দেখবো আপনার কোথাও ভুল হচ্ছে কিনা। ভুল হলে আমি তখন সেটা আপনাকে বলে দিব, আপনাকে সংশোধন করে দিব, এবং এটার জন্য থাকবে আপনার একটা নাম্বার। এবং আমাদের মোট ব্যবহারিক ক্লাস 10টা, তার মানে 2টা করে ক্লাস হওয়ার পরপরই একটা করে আমাদের ব্যবহারিক ক্লাস হবে। ঠিক আছে? তো এই ব্যবহারিক ক্লাসটা যারা করবে না তারাও কোনোভাবেই সার্টিফিকেট পাবে না। প্রথমত লাইভ ক্লাসে আপনাকে থাকতে হবে, এবং দ্বিতীয়ত ব্যবহারিক ক্লাস আপনাকে করতে হবে, তৃতীয়ত আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে যে আপনি আসলেই ক্লাসে আছেন। চতুর্থত সেটা হচ্ছে গিয়ে, এগুলো যদিও পরের ব্যাপার, যারা এই 3টা কাজ করবে তারা বাকিগুলোও করতে পারবে। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? তো আমাদেরকে, তার মানে আমরা লাইভ থেকে আপ ডাউন করব না। আপ ডাউন করলে আমাদেরকে অ্যাবসেন্স দেখাই দিবে। আপনি হয়তো প্রেজেন্ট দিয়ে বের হয়ে চলে গেলেন, আপনাকে কিন্তু ওয়েবসাইট বা সরি যে অ্যাপস দিয়ে আমরা প্রেজেন্ট নেই সে আপনাদেরকে অ্যাবসেন্স দেখাই দিবে। সেই জন্য লাইভ থেকে সরবেন না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি লাইভটা চালিয়ে দিয়ে আপনার কাজও করলেন, ক্লাসও দেখলেন, কিন্তু লাইভটা আপনি কেটে দিয়েন না, বা থাকে না যে স্ক্রল করে অন্য কিছু, সরি আপুরে একটু পানি খাবো, অন্য কিছু দেখছেন, আবার আপনি একটু পর লাইভে এসে জয়েন করলেন, তাহলে আপনাকে অ্যাবসেন্স দেখাবে। এই কথাগুলো বলার একটাই কারণ, পরে আপনারা বলবেন আপনাদেরকে বলিনি। যখন সার্টিফিকেট পাবেন না তখন আপনারা আমাদেরকে নক করবেন, সেই কারণে আগেই আপু আপনাদেরকে বলে নিলাম। ঠিক আছে? লাইভের মধ্যে কেউ করবেন না। আচ্ছা, এক আপু বলছেন আপু রেকর্ড ক্লাস হলে ভালো হয়। যে এটা রেকর্ড ক্লাসই থাকবে, বাট কোনো লাভ নাই। রেকর্ড ক্লাস আপনি 1000 বার দেখলেও কোনো লাভ নাই, এই কারণে আপনাকে লাইভে থাকতে হবে। আপনি লাইভে না থেকে রেকর্ড ক্লাস দেখলে কোনো লাভ নাই। লাভ নাই বলতে আপনি সার্টিফিকেট পাবেন না।
ওকে, তাহলে এখন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। এবং হ্যাঁ, সার্টিফিকেট পাওয়ার মেইন শর্তে হচ্ছে ক্লাসে থাকতে হবে। 20টা ক্লাসে আপনাকে থাকতে হবে, 10টা ব্যবহারিকে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এছাড়া আমাদের আরও একটা হোমওয়ার্ক জমা দিতে হয়, সেটা আমি পরে বলবো। আগে এই দুইটা আপনাদেরকে ইনশিওর করতে হবে। ঠিক আছে আপুরা? আমরা যারা সিরিয়াস যে হ্যাঁ আমি অ্যাজ এ গহনা নিয়ে কাজ করব, তারা আমরা সুন্দরভাবে ক্লাসটা করব। আপনি লাইভ ক্লাস করার পর আপনি 100 বার রেকর্ড ক্লাস দেখেন, ক্লাস ডিলিট করা হয় না, ক্লাস এখানেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আর এসব কথা বলবো না, এবার চলে যাব আমাদের মেইন টপিকসে। ঠিক আছে আপু, আমরা গয়না তৈরি করা শিখতে এসেছি। এখন গয়না তৈরি করা শিখতে হলে আমাদের কি লাগে বলেন, কে বলতে পারে? সবার প্রথমে আমার কি লাগবে? আমি যদি গয়না তৈরি করা শিখি, বা আমি যদি পোশাক মেকিং মানে ড্রেস মেকিং শিখি, বা এমন কিছু আমি শিখি যেটার জন্য আমার একটু হলেও কিন্তু পুঁজি লাগবে, একটু হলেও কিন্তু আমার পুঁজি লাগবে। তো সেই পুঁজিটা আমাকে আগে ম্যানেজ করতে হবে নিশ্চয়ই, কারণ গহনার ক্লাস করতে হলে তো আপনাকে কিছু জিনিস তো কিনতে হবে না? তো সেই জন্য আমার কিছু পুঁজি লাগবে। সেই পুঁজিটা আসলে কতটুকু হতে পারে? 1000, 1500, 2000, 3000, আরও কিনতে চাইলে আপনি আরও কিনলেন। তার মানে নো আপু, ম্যাটেরিয়ালস পরে আসি, আগে আমার লাগবে পুঁজি। আমি এখানে গয়না তৈরি শিখবো, রিমা আপুর কাছে আমি শিখলাম, শেখার পরে তো আমাকে এটা কাজে লাগাতে হবে। তাহলে সবার আগে আমার একটু পুঁজি লাগবে। এটা ঠিক যে গয়নাতে পুঁজিটা কম লাগে, কিন্তু লাগবে তো, কারণ আপনাকে তো দোকানদার কোনো কিছু ফ্রি দিবে না। ঠিক আছে? আমি মাঝে মাঝে বলি, মানে মাঝে মাঝে না, প্রত্যেক ক্লাসেই বলি যে দুইটা কাজে কোনো পুঁজি লাগে না। হ্যাঁ, দুইটা কাজে কোনো পুঁজি লাগে না। একটা হচ্ছে গিয়ে শিক্ষকতা। আপনি আপনার মেধা, আপনি আপনার শ্রম দিয়ে আপনি আপনার শিক্ষক মানে এই স্টুডেন্টদেরকে আপনার মেধার মাধ্যমে টাকা আয় করছেন। আর একটা যেটা, সেটা হয়তো বললে আপনাদের বিশ্বাস হবে না, একটা হচ্ছে শিক্ষকতা, যেখানে কোনো পুঁজি লাগে না, একদমই বলতে গেলে লাগে না। কারণ আমি আমার ব্রেন, আমার মেধা খাটিয়ে আমি একজনকে পড়াচ্ছি বা একজনকে শিখাচ্ছি, সে আমাকে বিনিময়ে টাকা দিচ্ছে। আর একটা খুব মজার, আরেকটা জায়গায় পুঁজি লাগে না, সেটা হচ্ছে ভিক্ষা। ভিক্ষুকের একটা ভাঙাচোরা একটা প্লেট থাকলেই হয়, একটু ছিঁড়াবিড়া কাপড় চোপড় থাকলেই হয়, একটু মানুষকে একটু ইমোশন ভাবে একটু কথাবার্তা বললেই মানুষ টাকা দিয়ে দেয়। এটাও তো একটা আয়। তার মানে এই দুই জায়গাতে আপনার কোনো পুঁজি লাগবে না। তাহলে আমার কিছু পুঁজি লাগবে। পুঁজি লাগার জন্য আমি সর্বনিম্ন 1000 টাকা, 1500, 2000 টাকার মধ্যে আমি আপাতত মেনটেন করতে পারবো, বা আমি আপাতত কিনতে পারবো। এখানে আবার কথা আছে, ম্যাটেরিয়ালস যে আপনি কিনবেন গহনা, আপনি আসলে পুঁজিটা কোন কাজে ব্যবহার করবেন? ম্যাটেরিয়ালস কেনার জন্য। এখন এই যে ম্যাটেরিয়ালসটা আপনি কিনবেন, সেই ম্যাটেরিয়ালস আবার দুই প্রকার। কয় প্রকার ম্যাটেরিয়ালস? দুই প্রকার। একটা হচ্ছে টুলস, আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালস। একটা হচ্ছে টুলস। টুলস মানে কোনগুলো? যেমন মনে করেন যে এইগুলো হচ্ছে কি আপনার টুলস, মানে এগুলো আপনি একবার কিনলেন, অনেক দিন ইউজ করা যায়, আপনাকে বারবার কিনতে হচ্ছে না। তারপর কেচি, তারপর হচ্ছে গিয়ে আপনার গ্লুগান, মানে যে জিনিসগুলো আমার, এগুলো হচ্ছে আমার একবার কিনলে আমি 2-1 বছরে আর কিনতে হচ্ছে না, বা আমার 6 মাসের মধ্যে অন্তত পক্ষে কিনতে হচ্ছে না। এগুলোকে বলে টুলস বা যন্ত্রপাতি বলতে পারেন। এই জিনিসগুলো আপনি পুঁজির মধ্যে ধরতে পারবেন না, এগুলো আপনার অ্যাসেট মানে সম্পদ। আপনি একবার কিনছেন, আপনাকে অনেকবার কিনতে হচ্ছে না। ঠিক আছে? কিন্তু যখনই আমি এই মনে করেন এরকম একটা সুতা কিনলাম, সুতা শেষ হয়ে গেল, আর একটা সুতা কিনলাম, আবার সুতা শেষ হইলো, আবার সুতা কিনলাম, এইগুলা হচ্ছে আমার ম্যাটেরিয়ালস। ঠিক আছে? আমি পুঁতি কিনলাম, এই দেখেন পুঁতি কিনলাম, পুঁতি দিয়ে মালা বানানো শেষ, আমাকে আবার পুঁতি কিনতে হবে, আবার শেষ, আবার কিনতে হবে। এগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়ালস। তো এই ম্যাটেরিয়ালস কিনতে আমাদের পুঁজি লাগবে। এখন কথা হচ্ছে এইখানে আপনি আসলে কি কি গয়নাগুলা শিখছেন। এখানে আপনি শিখছেন, দেখেন অ্যাট ফার্স্ট সুতার গয়না, মেটাল, পুঁতি, হলুদের গয়না, রেজিন, লুম্বিডিং, গামছা গয়না, আর অনেক। তাহলে এত গয়না যখন আমরা শিখবো, তখন তো আমাদের একটু পুঁজি বেশি লাগবেই। আর যখন আমি একটা মাত্র শিখছি, সাপোজ আমি খালি পুঁতির গয়না শিখছি, তাহলে আমি সুতা কিনলাম,
পুঁতি কিনলাম, টুলস কিনলাম, শেষ। আমার কিন্তু 500-1000 টাকাতেই হয়ে যাবে। কিন্তু যখন আমি একটু বেশি জিনিস শিখছি, বেশি বেশি আইটেম শিখছি, তখন কিন্তু আমার একটু পুঁজি বেশি লাগবে, খুব বেশি না। বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে? এবার আসি আমাদের এই গহনার তৈরির জন্য কি কি ম্যাটেরিয়ালস লাগে। আমাদের এই গহনার জন্য সবচেয়ে বেশি লাগে কাটার, এটাকে বলে কাটার। এই যে দেখেন, এটা দিয়ে কাটে। আর এটা হচ্ছে গিয়ে প্লাস, রাউন্ড প্লাস বলে, এটাকে আবার কাটিং প্লাসও বলে, এটাকে রাউন্ড প্লাস বলে, তারপর হচ্ছে গিয়ে লং পিলার বলে, হ্যাঁ, অনেকগুলো নাম আছে। তো আমাদের এই দুইটা জিনিস মাস্ট বি লাগবে অ্যাজ এ টুলস। তারপরে আমাদের, না, আপনাদের রুটিনে যা দেওয়া আছে তাই আপু, আমি বলে দিয়েছি, রুটিন দিয়ে দিয়েছি আপু। এটা আছে কেচি, তারপর আমাদের লাগে বিভিন্ন আইকা, এগুলো হচ্ছে আমাদের টুলস। আর যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে সেগুলোর লিস্ট আমি আপনাদের ক্লাসের পরে ছবি সহ দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে কিনেও নিতে পারেন, মানে নিজেরা মার্কেট থেকে কিনেও নিতে পারেন, এছাড়া অনলাইন থেকেও কিনতে পারেন। আচ্ছা, তাহলে আমার একটু পুঁজি ছিল, সেই পুঁজি দিয়ে আমি কিছু ম্যাটেরিয়ালস এখন কিনবো। আমি এখন কিনতে যাব। কোথায় কিনবো? আমি তো জানি না আসলে কোথায় পাওয়া যায়, রাইট? এখন আসি, এই ম্যাটেরিয়ালস আমরা কোথায় পেতে পারি। ঢাকায় যারা থাকে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, সব কিছুই চকবাজার, নিউ মার্কেটে আসলে পাওয়া যায়। হ্যাঁ 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 আপু, দেওয়া হবে। জি আপু, বৃষ্টি আপু, লিস্ট দিয়ে দিব ক্লাসের পরে। আমি লিস্ট দিয়ে দিব, লিস্টে যা থাকবে সব কিনতে হবে না, আপনার যেটা প্রয়োজন মনে হবে আপনি সেটা সেটা কিনতে পারবেন। আচ্ছা, তো ঢাকার চক বাজারে আপনারা খুব সুন্দরভাবে চলে যাবেন। আমি একদম ঠিকানা বলে দিচ্ছি, আমি এটা একটু উল্টাপাল্টা করে ফেলি ঠিকানাটা, এত বছর যাবত যাই, তারপরও আমার উল্টাপাল্টা হয়। বিশেষ করে এখানে মদিনা কামাল টাওয়ার হবে, আমি মদিনা আশিক কামাল বলে ফেলি, সেই জন্য আমি কাগজটা বের করলাম। মূলত চক বাজারে আমরা মদিনা কামাল টাওয়ারে সব ধরনের গয়নার ম্যাটেরিয়ালস পেয়ে যাব। ওখানে বিভিন্ন দোকানগুলো ঘুরবেন, যে দোকানে আপনার মনে হবে যে না, এরা একটু আপনাকে কম দিবে, সরি, বা এদের কাছ থেকে আমি একটু কম দামে নিতে পারবো, জি আপু বলে দিব, লিস্ট দিয়ে দিব আপু। আপনি আগে ঘুরবেন। তো তারপরও আল হাসান নামে একটি দোকান আছে, আমি দোকানের নামটা বলে দিচ্ছি। ওই দোকানটায় আবার আপনি গিয়ে আমার নামটা বললে হয়তো আপনাকে অল্প অল্প জিনিস দিতে পারে। এছাড়া আপনি থাকে না, একটু পরিচিত জায়গায় গেলে কি হয়, তারা একটু আস্তিক করে, তাই না, একটু অন্যভাবে দেখে। সে দোকানের নাম হচ্ছে আল হাসান। এছাড়া আপনারা অন্য দোকানে কিন্তু সার্চ করতে পারবেন, তার মানে এই না যে সবাই আমরা আল হাসান থেকে কিনবো বা আল হাসান থেকে নিব। ঠিক আছে, তাহলে এটা গেল ঢাকার চক বাজারে। ওকে, সিরিয়ালে আসি আপু। হ্যাঁ, চকবাজারে গেল, এবার আসি ঢাকার নিউ মার্কেটে। ঢাকার নিউ মার্কেটে একদমই গাউসিয়ার 2 তলায় পাবেন। এছাড়া গাউসিয়া মার্কেটের উল্টা পাশে হকার্সের গলি যে আছে, হকার্স মার্কেটের গলি, হকার্স মার্কেটের যে গলি, সেই গলিতেও পেয়ে যাবেন। হ্যাঁ আপু, আরেকবার বলেন, কি আরেকবার বলবো আপু? আচ্ছা, যে কথাটা আমি একবার বলে ফেলবো সেটা যদি কেউ মিস করে ফেলে, যেমন অনেকে আপ ডাউন করছে, তারা কিন্তু শুনছে না, পরে এসে মাঝখান থেকে শুনে তখন বলবে আবার একটু বলেন। হ্যাঁ, তা আমি এই জন্য বলছি যে যারা শুনবে না, যারা আমরা শুনবো, যারা আমরা এখানে অ্যাক্টিভ থাকবো, যে আমার আপুরা, আমার ভালো আপুরা, তারা একটু তাকে রিপ্লাইটা করে দিবেন, হ্যাঁ, যে আপু এই কথাটা বলছিল, নাহলে আমাদের ক্লাসে সময় নষ্ট হবে। আচ্ছা আপু, একই জিনিস আপনি 2 বার লিখলেন, আপনাকে বলা হলো যে আমি সিরিয়ালে আসতেছি। আচ্ছা, ওকে, তাহলে নিউ মার্কেটে চলে গেল। এরপর আসি, যদি আমি মিরপুরে দেখতে চাই, তাহলে মিরপুরে আমরা পেয়ে যাব, মিরপুর 11 নাম্বার মার্কেটে। মিরপুর 11 নাম্বার মার্কেটে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, খুব ইজিলি সেখানেও আপনি পাইকারিতে পেয়ে যাবেন। তো এটা গেল ঢাকা। উত্তরাতে পাবেন রাজলক্ষ্মীতে। ঢাকাতে মূলত এই কয়টা জায়গাতেই পাওয়া যায়। এরপর আসি ঢাকার বাইরে, যেমন আপু খালি বলতেছে রাজশাহীতে, রাজশাহীতে পাবো কিনা আমরা। হ্যাঁ, রাজশাহীতে আরডি মার্কেটের ভিতরে পাবেন, তবে
আরডি মার্কেটের ভেতরে কোনো গয়নার ম্যাটেরিয়ালস পাবেন এরকম আলাদা কোনো দোকান নাই, যেমন ঢাকাতে আছে, এবং বাংলাদেশের কোনো জেলাতেই নাই ঢাকা ছাড়া। ঠিক আছে, সেই জন্য আমি বলবো, আপনাদেরকে বলবো যে চট্টগ্রাম, সিলেট বলেন, মুন্সিগঞ্জ বলেন, বগুড়া বলেন, বিভিন্ন জায়গার যে আপুরা আছেন ঢাকার বাইরে, আপনারা যেটা করবেন, পুঁতি, সুই, সুতা, চুমকি পাওয়া যায় যে দোকানগুলাতে, সেই দোকানগুলাতে সার্চ করবেন। সব কিছু পাবেন না, বাট রক সুতা পাবেন, দেন হচ্ছে গিয়ে নর্মাল সুতা পাবেন, পুঁতিগুলা পাবেন, তারপর হচ্ছে স্টোন চেইনগুলা পাবেন। হ্যাঁ, কিছু জিনিস পাবেন না, যেটা সত্যি কথা, কারণ ঢাকার বাইরের এরিয়াতে তো অত বেশি গয়না নিয়ে কাজ করা মানুষ খুব কম। যারাও করে তারা কি করে, ঢাকা থেকে এসে এই ম্যাটেরিয়ালসগুলো কিনে নিয়ে যায়, তারপরে গিয়ে কাজ করে। ঠিক আছে, অথবা কুরিয়ার করে দেয় ঢাকা থেকে। তো আমি কি ক্লিয়ার করতে পেরেছি? শুধুমাত্র ঢাকাতেই আপনারা ওই সব কিছু পাবেন, ঢাকার বাইরে সব কিছু পাবেন না। সেক্ষেত্রে আপনারা দারাজ আছে, দারাজে সব কিছু পাওয়া যায়, এবং দারাজ কিন্তু খুব তাড়াতাড়ি দারাজ কিন্তু আপনাদেরকে বাসায় পৌঁছায় দেয়। এখন দারাজ আছে, অনলাইনের অন্যান্য অনেক গহনার রিলেটেড পেজগুলো আছে, যদিও আমি কোনো পেজ থেকে কখনোই কিনি না, সেখান থেকে আপনারা কিনতে পারেন। আচ্ছা, এরপরে কি বলছিলাম আপুরা, ঢাকার বাইরে আর কি। আর ঢাকায় যারা আছেন তারা তো ইজিলি চকবাজার থেকে কিনতেই পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এটা গেল আমাদের ম্যাটেরিয়ালসটা আসলে আমরা কোথায় পাবো। ও আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই জিনিসগুলো পাবেন হার্ডওয়্যারের দোকানে। এই যে এগুলো এগুলো যদি আপনার এরিয়াতে আপনি মার্কেটে না পান, তাহলে আপনি হার্ডওয়্যারের দোকানে চলে যাবেন, যেখানে হচ্ছে আপনার কস্টিপ, ঝাড়ু টারু, তারপর হচ্ছে গিয়ে তার, লোহা, এগুলো পাওয়া যায়। সেখানে গেলে দেখবেন যে এই জিনিসগুলো ওদের ওখানে আছে, এগুলো আছে, এগুলা ওখানে পেয়ে যাবেন। প্লাস, এটা তো প্লাস বলে, এটাকে তো প্লাস বলে আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আমরা কোথায় পাবো ম্যাটেরিয়াল। আচ্ছা ঠিক আছে, অনেক কষ্ট করে যেভাবে হোক ম্যাটেরিয়ালসটা আমরা জোগাড় করলাম, আর রিমা আপুর কাছ থেকে আমরা গয়না তৈরি করাও মানে শিখে ফেললাম। ঠিক আছে, প্রথমে আমরা কি করলাম, পুঁজি জোগাড় করলাম, তারপর আমরা সেই পুঁজি দিয়ে কোথায় পাবো গয়না, সেই গয়নার জিনিসপত্র কিনে আনলাম। এরপর আমরা অনলাইনে বসে বসে দেখে দেখে আমরা জিনিসটা বানালাম। বানানোর পরে কি করতে হয় বলেন তো? বানানোর পরে আপনাকে আপনার সেই গয়নাতে একটা দাম বসাইতে হয়, তাই না? দাম বসাতে হয় না? মনে করেন যে আমি আমার ইচ্ছা মতো একটা দাম বসাই দিলাম। যেমন এখানে রাজশাহীর একজন আপু আছেন, রাজশাহীতেই কিছু কিছু দোকান আছে যেখানে মনে করেন যে আমি এই পানির বোতলটা ৫ টাকা দিয়ে আমি পাইকারি দামে দিয়েছি, ওরা ১০ টাকা দাম করবে, মানে ডবল। ওরা আসলে জানেই না দাম নির্ধারণটা কি করে করতে হয়। তারা সবসময় ডবল। একটা শাড়ি আপনার বানাতে মনে করেন যে ৭০০ টাকা খরচ হয়েছে, চোখ বন্ধ করে বলবে ১৪০০ টাকা লেখেন, মানে ডবল, পাইকারি দামে ডবল। ঠিক আছে, কিন্তু ওইটা কোনো নিয়ম না, লিগেল নিয়ম ওইটা না। দাম নির্ধারণ করাটা আমাদের অবশ্যই জানা উচিত, কারণ আমরা উদ্যোক্তা। যারা আমরা আপ ডাউন করছি তাদের কিন্তু প্রেজেন্টও হচ্ছে না, তাদের লাইভেও তাদেরকে শো করবে না, আমি বারবারই বলছি। আচ্ছা ওকে, তো যেখানে ছিলাম, তাহলে দাম নির্ধারণটা আমরা কিভাবে করব, এই জিনিস এই ক্লাসের, আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা। থ্যাংক ইউ ফাতেমা আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঢাকার আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, ঢাকা নিউ মার্কেটে পাওয়া যাবে আপু। নিউ মার্কেটে গাউসিয়া মার্কেটের, গাউসিয়ার হকার্স মার্কেট, মানে গাউসিয়াতে যাবেন, গাউসিয়াতে একপাশে মার্কেট আর একপাশে কিন্তু হকার্স, মানে নিচের দিকে মার্কেট, নিচে। হ্যাঁ, ওইগুলোর দিকে এইভাবে তাকাবেন, জাস্ট যে পাশে গাউসিয়া লেখা আছে, এই পাশে গাউসিয়া লেখা তো বিল্ডিংটাতে, আপনি উল্টা পাশে তাকাবেন, দেখবেন যে অভাব নাই গহনার দোকানের, হলুদের গহনার সিরিয়াল, তারপর হচ্ছে কাঠের গহনা, তারপর সব ধরনের গহনার ম্যাটেরিয়ালস পাবেন। বিশেষ করে কুমিল্লা হার্ডওয়্যার নামে একটা দোকান আছে, সেখানে আপনারা গহনার জিনিসগুলো একটু কমে পাবেন। তারপর হচ্ছে নাজরানা একটা দোকান আছে, নাজরানা, আমি দোকানের নামও বলে দিচ্ছি, নাজরানা এবং কুমিল্লা হার্ডওয়্যার, এরা একটু কম রাখে। কুমিল্লা হার্ডওয়্যারের ২ তলায় গেলে আবার হলুদের গহনা আরও কম দামে পেয়ে যাবেন, মানে কুমিল্লা হার্ডওয়্যার যেখানে, তার ২ তলায় চলে যাবেন, ২ তলায় গেলে আরো কম দামে পাবেন। ঠিক আছে, তো আমি দোকানের নামও বলে দিলাম। আর মিরপুর থেকে যারা কিনবেন,
মিরপুরে একটা দোকান আছে, সেই দোকানটার নাম হচ্ছে গিয়ে জরিঘর, চাঁদপুর জরিঘর নাম করা দোকান ওখানে। এবং এই লোকটার ব্যবহারও খুব ভালো। ওখানে গিয়ে যদি আপনারা আমার কথা বলেন বা না বলেন, ওরা কম কম করে বিক্রি করে, ওদের জিনিসগুলোও ভালো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল আমাদের ম্যাটেরিয়ালস আমরা কোথায় পাবো। চট্টগ্রামে আমরা রিয়াজউদ্দিন মার্কেটে দেখতে পারি, তারপর হচ্ছে গিয়ে টেরি বাজারে পাওয়া যায়। এই মানে এই কিছু কিছু থাকে না, কিছু কিছু মার্কেটে কিছু কিছু পাইকারি মার্কেট আছে যেখানে আবার এই টুকটাক জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। এটা গেল। এবার চলে আসি আমরা দাম নির্ধারণ কিভাবে করব। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা এখানে কোনো কিছু লিখব না। অ্যাটেন্ডেন্সের বিষয়টা একদমই অ্যাডমিন প্যানেল দেখে। অ্যাটেন্ডেন্সের বিষয়টা আমি দেখি না, অ্যাটেন্ডেন্স দিতে পারছি না বা অ্যাটেন্ডেন্স দিতে গিয়েছি বা অ্যাটেন্ডেন্স হচ্ছে না। 11 নম্বরে ফাতেমা আপু, 11 নম্বরে আপনি হচ্ছে গিয়ে 11 নম্বর মার্কেটে ঢুকে যাবেন। ঢুকে গিয়ে রাব্বানি, রাব্বানি হচ্ছে রাস্তার এই পাশে, মেন রোডে না কিন্তু, অরিজিনালে আবার একটা রাব্বানি আছে, ওই রাব্বানি না, 11 নম্বরে একটা রাব্বানি আছে, সেই রাব্বানির উল্টা পাশে তাকাবেন, দেখবেন যে জরিঘর। ওকে আপুরা, তো আমরা এখন খুব ইম্পর্টেন্ট একটা পার্টে চলে যাচ্ছি, এখন একটু মনোযোগ দিব। আমরা এখন আমাদের এখন মনে করেন যে আমরা এখন আমাদের একটা গয়নার দাম নির্ধারণ করব। ধরেন আমি একটা গয়না আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কানের দুল আছে, দেখেন এটা কানের দুল। হ্যাঁ, এটা কিন্তু হাতে বানানো, এই যে দেখেন। তো মনে করেন যে এই কানের দুলটার আমরা এখন দাম নির্ধারণ করব, যে এটার আমি দাম কেমন দিব। দেখা যায় অনেক সময় আমরা আন্দাজেই 100 টাকা, 150, 180, 200, 250 একটা দাম বসায় রেখে দিই। সেটা কোনো নিয়ম না। নিয়ম হচ্ছে যে প্রোডাক্টটা আপনি বানাচ্ছেন সেই প্রোডাক্টটার মোট খরচের সাথে 30% অ্যাড করতে হয়। এখন এটা বানাতে আমার কি কি লেগেছে দেখি একটু। প্রথমে আমার লেগেছে পিএইচপি পাইপ। আমার পিএইচপি পাইপ লেগেছে, যেটার মধ্যে আমি এগুলো লাগিয়েছি। ঠিক আছে, পিএইচপি পাইপ আমি এক একটা পিস কিনতে পাওয়া যায়। এক একটা পিসের দামই মনে করেন যে 30 টাকা, 40 টাকা, ভালো মন্দ আছে। তো এখানে আমার 10 টাকার মতো পিএইচপি পাইপে এতটুকু টুকরা লেগেছে, ধরি 10 টাকা, তাহলে আমার পিএইচপি পাইপ লেগেছে 10 টাকা। এরপর দেখতেই পাচ্ছেন একটা বড় স্টোন। এই স্টোনটা আমি পাইকারি কিনলে তখন আমার 1 টাকা পিস পড়ে, কিন্তু যদি আমি এক পিস শুধু একা কিনতে যাই, এক পিস একটা, তাহলে কিন্তু আমার এটার দাম 10 টাকা পড়ে যায়। যেহেতু আমি একটা দুলের আলাদাভাবে একদমই দাম নির্ধারণ করছি, তাই আমি একটারই দাম করব। যখন আমি পাইকারি রেট হবে তখন আবার আমি পাইকারিভাবে দাম নির্ধারণ করব, মানে লিখব। তাহলে আমার এটার দাম 10 টাকা। এরপর দেখেন আমার এখানে কিছু স্টোন চেইন লেগেছে, এই যেগুলো, এগুলো আমার সব স্টোন চেইন। 1 পিস, 2 পিস, 3 পিস, 1, 2, 3, 4, 5। আমার এখানে 5 পিস স্টোন চেইন লেগেছে। স্টোন চেইনের 1 গজের দামই প্রায় 40 টাকার মতো। এখানে যদি আমি হিসাব করি, আমার এখানে প্রায় কাটছাট করে 1.5 গজের মতো লেগেছে। কারণ দেখেন আমি এইভাবে করে ঘুরে এসে এভাবে দিয়েছি। যদি আমি 1 গজে ধরি, তাতেও আমার 40 টাকার মতো আসতেছে। বা আমি যদি 1.5 গজ ধরি, তাহলে আমার 60 টাকার মতো আসতেছে। তো আমি এখানে 40 টাকা ধরলাম, আমি ধরি আমার এখানে 1 গজের মতো লেগেছে। হ্যাঁ, এরপরে কি লেগেছে আমার দেখেন, এরপরে লেগেছে আমার একটা এই যে পিনতালি। এটার নাম হচ্ছে পিনতালি। পিনতালিটা যদি 1 পিস কিনতে চান তখন আপনার কাছে 5 টাকা পিস নিবে। আবার যখন অনেকগুলো পাইকারিতে কিনবেন তখন 1 টাকা পিস পড়বে। তাহলে আমি এই পিনতালি দিয়ে দিলাম 5 টাকা। এরপরে এটা তৈরি করতে আমার আইকা লেগেছে, এই যে আমার B60 আইকা, এই আইকা লেগেছে। আইকা, কারেন্ট বিল, রিক্সা ভাড়া, এগুলো আমরা একটা নির্দিষ্ট পরিমাণে প্রত্যেকটা গহনার সাথে অ্যাড করি, কারণ এগুলো তো আমার খরচ হচ্ছে। তাহলে আমি এই আইকা থেকে নিয়ে নিচ্ছি। আমার এখানে ধরতেছে, কারণ এই আমার আইকার দাম প্রায় 150 টাকার মতো। তাহলে সেই আইকার দামটা তো আমাকে তুলতে হবে কোনোখান থেকে। তো আমি আইকার জন্য নিয়ে নিচ্ছি 10 টাকার আমার আইকা লেগেছে। এরপরে আসি,
আমি এই যে কারেন্টের মধ্যে বসে কাজ করেছি, রাতের বেলা এটা নিয়ে কাজ করেছি। আমার কারেন্ট বিল যে কটাই আসুক না কেন, যতবার আমি গয়না বানাবো প্রত্যেকবার ওই আমার কারেন্ট বিল থেকে আমি 10 টাকা করে আমার গয়নায় ঢুকাই দিব, তাহলে আমার কারেন্ট বিলের এটাও চলে যাবে। ঠিক আছে? এরপরে লেগেছে আমার রিক্সা ভাড়া, কারণ আমি এটা তো কিনতে গিয়েছি, আমাকে তো রিক্সা ভাড়া দিতে হয়েছে। এই যে আপ ডাউন করছে, যারা আপ ডাউন করছে তারা কিন্তু ভুল করছে, তাদের কিন্তু কোনো পেজেন্টও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আপ ডাউন করেন না পুরা প্লিজ। আচ্ছা, তো এখন আমার কারেন্ট বিল গেল। এখন আমি রিক্সা ভাড়া দিয়ে গিয়েছি, তো আমি যদি রিক্সা ভাড়া দিয়ে গিয়ে অনেক জিনিস নিয়ে আসি, যতবার আমি গয়না বানাবো অতবারই আমি 10 টাকা করে অ্যাড করব আমার প্রত্যেকটা গয়নায়। ঠিক আছে? এখন দেখেন এই কানের দুল যখন এক জোড়া আমার বানানো হবে, এখন দেখেন এখানে কিন্তু খেয়াল করে দেখবেন আপনারা, এখানে কিন্তু আমি এক জোড়া মানে একটার দাম লিখেছি, একটার। কিন্তু এখন যদি আমি এক জোড়া মানে দুইটার দাম করি, তাহলে কিন্তু এখানে টাকার পরিমাণটা বেড়ে যাবে। বেড়ে যাবে না? সব জায়গায় কিন্তু আপনার টাকার পরিমাণটা বাড়বে, শুধু বাড়বে না আপনার কারেন্ট বিল, আপনার বাড়বে না হচ্ছে আইকা, কারণ আইকা ওইটুকুতেই হয়ে যাবে। আপনার বাড়বে না পিএইচপি, এই যে পিএইচপি, কারণ আমি পিএইচপির দাম কিন্তু পুরাই ধরেছি। তারপরে আমার একটা স্টোন লেগেছে, এখানে আমার স্টোনের জায়গায় হয়ে যাবে 20 টাকা, কারণ দুইটা স্টোন না, তাহলে 20 টাকা হয়ে যাবে। আমার এই স্টোন চেইন খেয়াল করেন, এই যে এই স্টোন চেইন আমার 40 টাকা, মানে আমি 1 গজ ধরেছি কিন্তু দুইটার মাফিকেই, কারণ আমার এখানে একটা দুলের সরি একটা দুলে আমার হাফ 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 মানে কি বলে 1 গজের অর্ধেক লাগে, তাহলে এটাও আমার যা তাই থাকবে। এবার আমি 5 টাকা ধরেছি, কি 5 টাকা ধরেছি আমার এই যে পিছনের পিনতালি, এবার আমার হয়ে যাবে এটা 10 টাকা। এরপর আমি কি ধরেছি, এরপর আমি ধরেছি হচ্ছে কি আইকা, আইকাও আমার 10 টাকাই থাকবে। কারেন্ট বিলও আমার 10 টাকাই থাকবে। এবং লাস্ট হচ্ছে আমার এটা রিক্সা ভাড়াও আমার 10 টাকা থাকবে। তাহলে এখন আমি যোগ করে দেখি তো আমার কত হচ্ছে, দেখেন 40 50 60 70 80 90 100 100 100 টাকা। হ্যাঁ, দেখেন খেয়াল করে দেখেন, যদি 2 জোড়া দুল আমি তৈরি করি তখন আমার খরচ আসতেছে 100 টাকার মতো। এই যে আমার মোট খরচ আসতেছে 100 টাকা। আচ্ছা, এইটুক কি বুঝছি? মানে যে কোনো একটা প্রোডাক্টেরই আমরা টোটাল খরচটা লিখে তারপরে হচ্ছে গিয়ে আমরা তার সাথে 30% অ্যাড করব। এবার আমাকে বলেন যে এই 100 টাকার 30% কত? 100 টাকার 30% আপুরা কত হয় দেখি, কেউ বলতে পারি কিনা আমরা? 100 টাকার 30%, 100 টাকার 30%, হ্যাঁ আপু বুঝছি। 100 টাকার 30% আমাদের কত হবে? না 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 ভুল। হ্যাঁ, দিলরুবা আপুর ঠিক আছে, সোনিয়া আপুরও ঠিক আছে, সোনিয়া আপুর, রহিমা আপুরও ঠিক আছে, মারিয়া আপুরও ঠিক আছে, একদম রাইট। তার মানে এখন আমার এই গয়নার দাম হয়ে যাবে 130 টাকা। এখানে 100 টাকা আমার খরচ, আর এই 30 টাকা হচ্ছে আমার আমার পারিশ্রমিক বা লাভ, আমার পারিশ্রমিক বা লাভ এই 30 টাকা। খেয়াল করে দেখেন, আপনি যদি এরকম 50 জোড়া দুল বানান আপনি অ্যাজ এ উদ্যোক্তা, তাহলে খেয়াল করে দেখেন 30 টাকা করে লাভ হলে আপনার কত টাকা লাভ হচ্ছে? 3 পাঁচা 15, প্রায় 1500 টাকার মতো। তো এই জন্য এটা হচ্ছে সরকারি নিয়মে, এইটা যে কোনো জিনিসের মোট খরচের সাথে 30% অ্যাড করে দাম নির্ধারণ করতে হয়। ঠিক আছে? বুঝতে পেরেছি। এখন এখানে আরেকটা জিনিস বাকি থেকে গেল, প্যাকেজিং। যখন আমি এখানে প্যাকেজিং করব, সেই প্যাকেজিং এর জন্যও কিন্তু আমাকে একটা দাম অ্যাড করতে হবে। ঠিক আছে? সেই প্যাকেজের দামটাও এখানে অ্যাড করে তারপরে আমরা দামটা নির্ধারণ করব। ঠিক আছে? এবার আমাকে বলেন দাম নির্ধারণ করাটা আমরা বুঝেছি কিনা? তার মানে আমার এই এক জোড়া দুলের দাম হবে 130 টাকা। এত সুন্দর দুল দেখেন, এটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন, এবং এটার খুব সহজ একটা দুল।
থ্যাংক ইউ সো মাচ আপু। তাহলে আমাদের দাম নির্ধারণ করা আমরা বুঝে গেলাম। তাহলে এবার আমরা চলে যাব, আচ্ছা দাম নির্ধারণ নিয়ে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নটা পড়ে ফেলবো। হ্যাঁ, আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নটা মাথায় রাখতে পারি, পরেও আমরা করতে পারি প্রশ্নটা। জি আপু, জি। হ্যাঁ সোনিয়া আপু, হ্যাঁ এটা আমি পেজে দেখিয়ে দিয়েছি, শিখিয়েছিলাম আপনাদের আগের ব্যাচে, তো সেটাই আবার পোস্ট করে দিয়েছি। আচ্ছা তাহলে এবার চলে আসি, যে ঠিক আছে আমি আমার এই কানের দুলের একটা দেখেন আমি কানে পরে দেখাচ্ছি কি সুন্দর লাগে। এবং এই আইকাটা দিয়েই বানানো, খুবই মজার একটা জিনিস। যাই হোক, তো যেটা ছিলাম আর কি, তার মানে আমাদের এই কানের দুলের দাম হচ্ছে গিয়ে 130 টাকা। আর আমরা যদি প্যাকেজিং অ্যাড করি সর্বোচ্চ 150 টাকার মতো হবে, এর বেশি হবে না। ঠিক আছে, আচ্ছা তো এবার আসি যে ঠিক আছে আমি আমার দাম নির্ধারণ করা কিন্তু শেষ, এখন তো এটা আমাকে বিক্রি করতে হবে। ও মাই গড, বিক্রি করার মতো কষ্ট আর পৃথিবীতে নাই না, যে কোনো জিনিস। হ্যাঁ আপু, আচ্ছা যে কোনো জিনিস বানানো খুব সোজা ভাই, কিন্তু আর একটা মানুষের কাছে বিক্রি করার মতো কষ্ট আর নাই। তবে হ্যাঁ, যদি আমরা কিছু টেকনিক ফলো করি, তাহলে খুব ইজি। আচ্ছা পূর্ণিমা আপু, আপনি গ্রুপে চেক করবেন, রুটিন দেওয়া আছে। আচ্ছা তো এখন মানে আচ্ছা ওখানে যাব, ওখানে যাওয়ার আগে এক আপু অলরেডি বলেছে আপু আপনার মালাটা খুব সুন্দর। আচ্ছা আপনাদেরকে একটু আমি ক্লোজলি দেখাই মালাটা, দেখতে পাচ্ছেন এটা লুম বিডিং, সম্পূর্ণ পুঁতির তৈরি একটা মালা। আপনাদের আছে ক্লাস, তবে লুম বিডিং এর আপনাদের চুড়ি আছে, মালা নাই, কারণ মালা হচ্ছে 3-4 দিন সময় লাগে মালা করতে, সেই কারণে মালাটা অ্যাডভান্স কোর্সে রাখা হয়েছে। দেখেন আমাকে একটু বলবেন আমার মালাটা আপনাদের কেমন লেগেছে, এবং আমার পেজে বলেন বা আমার প্রোফাইলে বলেন, লুম বিডিং নিয়ে দেখবেন বিভিন্ন সময় পোস্ট করা হয়। আমার মালাটা আপনাদের কেমন লেগেছে জানাবেন একটু, মানে একটু আমরা অফ টপিকে গেলাম। অনেক সুন্দর, আমার নিতে ইচ্ছা করছে, কিনতে ইচ্ছে করছে। আমার কারেন্ট, আহারে কারেন্ট ছিল না। নিজস্ব পেজে এই মালা অনেক কালেকশন দেখেছি, অত্যন্ত থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন বলেন, আমি যখন পড়ে এসেছি ক্লাসে তখনই তো আপনারা মালাটা দেখতে পেয়েছেন তাই না? দেখতে পেয়েছেন না যে রিমা আপু একটা মালা পরে এসছে? এই যে আপনাদেরকে আবার আমি জোর করে দেখালাম যে দেখেন তো আমার, দেখেন দেখেন আমার মালাটা কত সুন্দর আপু, পুঁতি দিয়ে আমি বানিয়েছি। এটা তো আমি না বললেও পারতাম, এই যে আমি বললাম, এই যে আমি আপনাদের সবাইকে আমার এই গয়না দেখার জন্য একটু জোর করলাম আর কি, বা একটু বলতে পারেন যে একটু মানে আমি আমার নিজের কাজটাকে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। এটাকে আসলে কি বলে? কে বলতে পারে দেখি, কে বলতে পারে দেখি? কেউ বলতে পারছেন না? কি করলাম আমি এটা এতক্ষণ ধরে? নেটওয়ার্ক একটু প্রবলেম করছে, আপুদেরও মনে হয় নেটওয়ার্ক প্রবলেম করতেছে, নেটওয়ার্ক প্রবলেম করতেছে আপুরা।
আসলে বুঝতেছি না কি করব, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনাদের আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। কি করব বুঝতেছি না।